আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং ফোন নিয়ে কথা বলবো, যেটা একটা প্রশ্ন তুলে ধরে, কম দামে ভবিষ্যতের 5G নেওয়াটা বেশি জরুরি নাকি অন্য ফিচারগুলো মানে ক্যামেরা ট্যামেরা সেগুলোর ভালো কোয়ালিটি। হ্যাঁ, ঠিক পয়েন্ট। রেডমি নোট 12 5G ফোনটার রিভিউ দেখতে গিয়ে এই প্রশ্নটাই বারবার মাথায় আসছিল। তো আজকের লক্ষ্য হলো এই বাজেট 5G ফোনটার একটা ব্যবচ্ছেদ করা আর কি, কোথায় ভালো আর কোথায় একটু আপোস করতে হয়েছে। ঠিক বলেছেন। আসলে এই বাজেটের ফোনে 5G দেওয়াটাই তো একটা বড় চ্যালেঞ্জ। দেখতে হবে অন্য কোনো দিকগুলো তাহলে একটু ছাড় দিতে হলো। কারণ বাজেট ফোন মানেই তো একটা দেওয়া নেওয়ার খেলা, তাই না? একদম তাই। তো শুরু করি ডিজাইন আর ডিসপ্লে দিয়ে। রিভিউতে পড়লাম ফোনটা নাকি হাতে নিলে বেশ ভালো ফিল দেয়, যদিও পুরো বডিটাই প্লাস্টিকের। হ্যাঁ, ওজনটাও খুব বেশি না, 188 গ্রাম, আর বেশ পাতলা 7.9 মিলিমিটার। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। আচ্ছা, কিন্তু প্লাস্টিক হয়েও কি সত্যি প্রিমিয়াম লাগে জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ। দেখুন, ওই প্রিমিয়াম অনুভূতি ব্যাপারটা তো একটু আপেক্ষিক। মানে একেকজনের কাছে একেক রকম। তবে ডিজাইনটা বেশ আধুনিক, ফ্ল্যাট সাইড। আর প্লাস্টিক হওয়ার সুবিধাও আছে কিন্তু। যেমন? ফোনটা ধরুন হাত থেকে পড়ে গেল, ভাঙার ভয়টা একটু কম থাকে, ওজনটাও কম রাখা যায়। তবে আমার মনে হয় এর আসল আকর্ষণ হচ্ছে ডিসপ্লেটা। ডিসপ্লেটা, হ্যাঁ। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। অ্যামোলেডের রঙগুলো এমনিতেই খুব ভাইব্রেন্ট হয়, আর কালো রঙটা একদম ডিপ ব্ল্যাক দেখায়। ও আচ্ছা। আর সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটও নাকি আছে। মানে স্ক্রোলিং বা সোয়াইপিং কি দারুণ স্মুথ লাগবে। একদম। সাধারণ 60 হার্টজের চেয়ে 120 হার্টজে সবকিছু অনেক বেশি সাবলীল মনে হয়। ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করার সময় বা মেনুতে ঘোরার সময় পার্থক্যটা বেশ বোঝা যায়। হুম। আর ব্রাইটনেসও মন্দ না, 700 নিটস, মানে দিনের আলোয় দেখতে খুব একটা সমস্যা হবে না। আর একটা ভালো জিনিস হলো ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট আছে। মানে? নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও ফুল এইচডিতে দেখা যাবে। হ্যাঁ, ঠিক তাই। এই দামের ফোনে এটা থাকাটা বেশ ভালো ব্যাপার। ডিসপ্লের দিকটা তো তাহলে বেশ শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু ভেতরের কথা কি? পারফরম্যান্স কেমন? প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 4 Gen 1, 6 ন্যানোমিটারের। এটা দিয়ে রোজকার কাজ বা একটু আধটু গেমিং কেমন চলবে? দেখুন, স্ন্যাপড্রাগন 4 Gen 1 আসলে একটা এন্ট্রি লেভেল 5G চিপ। মানে খুব পাওয়ারফুল কিছু না, তবে 6 ন্যানোমিটার হওয়াতে ব্যাটারি বাঁচায় ভালো। আচ্ছা। সাধারণ কাজকর্ম, মানে ধরুন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা বা মাল্টিটাস্কিং, এইগুলোর জন্য যথেষ্ট। সাথে 6 জিবি বা 8 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ থাকছে। স্টোরেজটা UFS 2.2। UFS 2.2, এটা কি ভালো? হ্যাঁ, মানে পুরনো eMMC স্টোরেজের চেয়ে কিছুটা ফাস্ট। অ্যাপ লোডিং টাইম একটু বেটার হবে। হালকা পাতলা গেমিং চললেও খুব হাই গ্রাফিক্সের গেম খেলার জন্য এটা কিন্তু নয়। তবে ভালো খবর হলো মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। বোঝা গেল। আচ্ছা, এবার আসি ক্যামেরায়। এটা তো অনেকের কাছেই খুব দরকারি একটা জিনিস। পেছনে 3টে ক্যামেরা, 48 মেগাপিক্সেল মেন, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো, আর সামনে 13 মেগাপিক্সেল। রিভিউগুলো কি বলছে ছবির কোয়ালিটি নিয়ে? এখানেই আসলে বাজেট ফোন হওয়ার ব্যাপারটা বোঝা যায়। দিনের আলোয় বা যথেষ্ট আলো থাকলে মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি ওঠে, ডিটেলস থাকে। কিন্তু আলো কমলেই, মানে ধরুন রাতের বেলা বা ঘরের ভেতরে, ছবির মান বেশ সাধারণ হয়ে যায়, নয়েজ চলে আসে। ও। আল্ট্রা ওয়াইডটাও মোটামুটি চলনসই। আর ভিডিওর ক্ষেত্রেও লিমিটেশন আছে। সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করা যায়, 4K নেই। তো ক্যামেরা পারফরম্যান্সকে গড়পড়তা বলাই ভালো। তার মানে ক্যামেরা নিয়ে খুব বেশি আশা না করাই ভালো। ব্যাটারির খবর কি? 5000 mAh তো বেশ বড় ব্যাটারি, সারাদিন চলবে? হ্যাঁ, ব্যাটারি লাইফটা এর একটা শক্তিশালী দিক। 5000 mAh ব্যাটারি, সাথে ওই পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, সাধারণ ব্যবহারে একদিন পুরো চলে যাওয়ার কথা। অনেকের হয়তো 1.5 দিনও চলে যেতে পারে। আর চার্জিং? বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া থাকে। প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় ফুল চার্জ হয়ে যায়। চার্জারটা যে আলাদা করে কিনতে হচ্ছে না, এটাও আজকাল একটা প্লাস পয়েন্ট, তাই না? ঠিক। সফটওয়্যার আর অন্য ফিচারগুলো কেমন? অ্যান্ড্রয়েড 12-র ওপর MIUI 13 আছে শুনলাম, আর 5G তো থাকছেই। হ্যাঁ, MIUI 13 এ কাস্টমাইজেশনের অনেক অপশন আছে। তবে একটা জিনিস, কিছু প্রি ইনস্টলড অ্যাপ বা ব্লোটওয়্যার থাকে। ওগুলো কি আনইনস্টল করা যায়? কিছু যায়, কিছু যায় না। আর একটা আপোষ হলো স্টেরিও স্পিকার নেই, একটাই স্পিকার নিচের দিকে। গান শোনার অভিজ্ঞতা খুব একটা ভালো হবে না। এটা একটা মাইনাস পয়েন্ট।
তবে কিছু কাজের জিনিসও আছে, যেমন আইআর ব্লাস্টার আছে, যা দিয়ে ফোনটাকে টিভি বা এসির রিমোট হিসেবে ব্যবহার করা যায়। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদ দেয়নি। আর IP53 রেটিং আছে, মানে হালকা জলের ছিটে বা ধুলোবালিতে কিছুটা সুরক্ষা দেবে। সব মিলিয়ে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে রেডমি নোট 12 5G ফোনটা এমন একটা প্যাকেজ যেখানে ডিসপ্লে আর 5G কানেক্টিভিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্ভবত ক্যামেরা বা স্পিকারের দিকে একটু খরচ কমানো হয়েছে। একদম ঠিক ধরেছেন, এটাই মূল কথা। এই ফোনটা আসলে তাদের জন্য যারা একটা ভালো বড় ডিসপ্লে চায়, লম্বা ব্যাটারি ব্যাকআপ চায়, আর ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে একটা 5G ফোন ব্যবহার করতে চায়, কিন্তু ক্যামেরা বা গেমিং যাদের প্রধান প্রায়োরিটি নয়। দামের দিক থেকে দেখলে একটা ব্যালেন্সড ফোন বলা যেতে পারে। তবে হ্যাঁ, কেনার আগে নিজের প্রয়োজনটা বুঝে নেওয়া খুব জরুরি। আর এখানেই আমাদের সেই প্রথম প্রশ্নটা আবার চলে আসছে, তাই না? একটা সীমিত বাজেটের ফোনে লেটেস্ট 5G কানেক্টিভিটি পাওয়াটা কি বেশি মূল্যবান, নাকি ক্যামেরা বা স্পিকারের মতো অন্য দিকগুলোয় আর একটু ভালো পারফরম্যান্স বেশি জরুরি ছিল? এই প্রশ্নটা না হয় আমরা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিই। ঠিক, এটাই ভাবার বিষয়। Thank you. Thank you. Welcome. Follow and move. Thank you. Welcome.